সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলোরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকাকে নিরাপদ রাখতে অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা হবে না বললেন ডিএমপি কমিশনার। বেইজিংয়ে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক, বাণিজ্য গবেষণা সহ একাধিক চুক্তি স্বাক্ষর। ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে আশার বাণী শোনালেন ডিএমপির নতুন কমিশনার। জানান, অপরাধী যেই হোক না কেন তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে সাইবার ইউনিটকে শক্তিশালী করা হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। প্রায় ২ মাসের মতো শূন্য থাকার পর অবশেষে নিয়োগ হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার। গত ১৭ মে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই ইউনিটের কমিশনার হিসেবে নিয়োগ পান মসলিউদ্দিন আহমদ। এর আগে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান। তার আগে পুলিশ সদর দপ্তরে লজিস্টিক্স অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে কাজ করেন মসলিউদ্দিন আহমদ। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন ডিএমপির কমিশনার। ঘোষণা দেন জিরো টলারেন্স নীতিতে কাজ করার। একটি নিরাপদ নগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। আমি আগেই বলেছি, আমাদের কাছে রাজনৈতিক পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এক প্রশ্নের জবাবে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের কথাও বলেন মসলিউদ্দিন আহমদ। আমরা ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং আমাদের এই অভিযান চালু রাখার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে ব্যাটারি চালিত রিকশা আমরা কমিয়ে নিয়ে আসব এবং একটা পর্যায়ে আমাদের এটা জিরো করার সম্ভাবনা আছে। সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনলাইন যেটা মোবাইল ব্যাংকিং, জালিয়াতি, সাইবার অপরাধ, এগুলো কিন্তু দ্রুত বিস্তার লাভ করছে। আমাদের যে কিশোর গ্যাং আপনারা বলেছেন, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। তো সব কিছু মিলে আমরা এই নিরাপদ মহানগরী গড়ে তোলার জন্য আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। যে মব কালচার হবে না ঢাকা শহরে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্ত করা নিয়ে আইনজীবীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। বিষয়টিকে তারা আদালত অবমাননা হিসেবে উল্লেখ করেন। আগামী ৭ জুনের মধ্যে সরকার আপিল না করে সচিবালয় বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করলে আইনি লড়াই শুরুর ঘোষণা দিয়েছেন জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির। দেশে স্বাধীন বিচার বিভাগের দাবি দীর্ঘদিনের। এ দাবিতে ১৯৯৫ সালে তৎকালীন বিচারক মাজদার হোসেন সহ কয়েকজন বিচারক মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার রায় দেয়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে এবং ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় চালু হয়। এর মাধ্যমে বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি ও প্রশাসনিক কার্যক্রম সুপ্রিম কোর্টের অধীনে আসে। তবে বিএনপি সরকার ক্ষমতায় এসে এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়। গত ৯ এপ্রিল সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়। ফলে সচিবালয়ের আইনগত ভিত্তি বিলুপ্ত হয় এবং বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম আবার আইন মন্ত্রণালয়ের অধীনে ফিরে যায়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। বিষয়টি নিয়ে আইনজীবী শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করা হয়। বিষয়টি এখনো আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা আদালত অবমাননা। সরকার গতকালকে রাতে যা করেছেন, এটি সিরিয়াস কন্টেম্প্ট করেছেন, আদালত অবমাননা করেছেন। এখনো হাইকোর্ট ডিভিশনের ডাইরেকশনটা বহাল আছে। সেকেন্ড হলো যে রিট পিটিশনটি পেন্ডিং আছে, ৫ই জুনের পরে এটি শুনানির জন্য আসবে। থার্ড হলো আদালত হাইকোর্ট বিভাগ বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলকে
যে পায়াস উইশের কথা বলেছিলেন, সেই উইশের প্রতি তারা বিন্দু পরিমাণ শ্রদ্ধা দেখান নাই। আর চতুর্থত হলো এই কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি দেশ এবং দেশের বাইরে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে বলেও জানান তিনি। যে কাজ এখন করছেন এটা অনেকটা পিছন দিকে ঠেলে দিচ্ছেন সবকিছুকে। তারা পিছনে দেখছেন, তারা ফরওয়ার্ড লুকিং না, তারা রিফর্মের পক্ষে না, তারা বিচারকদেরকে স্বাধীনতা দেওয়ার পক্ষে নয়, বিচারকদের নাকে তারা নাক পাশ লাগিয়ে রাখতে চান। এটি শুধু দেশের জন্যই ক্ষতি হবে না, দেশের ভাবমূর্তি দেশের বাইরেও ক্ষতি হবে। আমরা বিশ্বাস করব যারা তারা এগুলো থেকে বিরত থাকবেন। আমরা আগামীকালকেই একটি কন্টেম্প পিটিশন দায়ের করব। সচিবালয় প্রতিষ্ঠার সময় উচ্ছ্বাস প্রকাশ করা বর্তমান আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের নীরবতা নিয়েও সমালোচনা করেছে এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। সেই আগের যে আইন অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়ায় সেখানে বর্তমান যিনি আইনমন্ত্রী তিনি তৎকালীন অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনিও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। কিন্তু বর্তমান বিচার বিভাগের অর্থাৎ বিচার বিভাগ সংশ্লিষ্ট বিষয়সমূহে এই দুইজন নেতৃস্থানীয় ব্যক্তিদের নীরবতা এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের এই প্রক্রিয়ায় সরকারি রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক যে আচরণ বা অংশগ্রহণ সেটি আমাদেরকে ব্যথিত করেছে। ফেরত নেওয়া ওই কর্মকর্তাদের মধ্যে 9 জন জেলা দায়রা জজ, 2 জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, 3 জন যুগ্ম জেলা জজ এবং 1 জন জ্যেষ্ঠ সহকারী জেলা জজ রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আনসার ভিটিপি সদস্যদের হাত ধরে দেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46তম জাতীয় সমাবেশ উপলক্ষে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘ ও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, যা ভবিষ্যতে এই বাহিনীকে আরও দক্ষ ও গতিশীল করতে ভূমিকা পালন করবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে যোগ দিতে বুধবার সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিটিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে প্যারেড গ্রাউন্ডের মঞ্চে আসেন তিনি। শুরু হয় আকর্ষণীয় বুত্থান মহড়া প্রদর্শনী। এ সময় মহড়ায় অংশ নেওয়া সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ভিটিপির যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মকর্তা এবং সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা এবং কার্যক্রম পদক্ষেপের আলোকে আপনাদের ভিশন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আমি মনে করি এই বাহিনীর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও দক্ষ এবং গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে 47টি ব্যাটালিয়ন পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বর্তমানে 47টি আনসার ব্যাটালিয়নের মধ্যে 16টি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নিয়োজিত। বাহিনীর 52,000 অঙ্গীভূত আনসার সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় সময়ে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শৃঙ্খলা বাহিনীর জন্য চেইন অব কমান্ড অপরিহার্য। যে কোনো দেশেই যে কোনো সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে, চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। 2024 সালের 5ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই ভূমিকা রেখেছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে আরও মানবিক বাহিনী হিসেবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন সরকার প্রধান। আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে শি জিনপিংকে আবারও প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন পুতিন। বুধবার বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই দেশের নেতারা জানান, রাশিয়া ও চীনের মধ্যকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বর্তমানে এক ঐতিহাসিক এবং অনন্য উচ্চতায় পৌঁছেছে। পুতিন জানান, চীনের জন্য রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার হিসেবেই থাকবে। দুই দেশের বাণিজ্য সম্পর্ক বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত বলেও জানান তিনি। 15 মিনিটের সংক্ষিপ্ত বৈঠকে চীন ও রাশিয়ার কর্মকর্তারা বাণিজ্য, প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার একাধিক চুক্তি সই করেন। চীনা প্রেসিডেন্টকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন। সবশেষ গত বছরের মে মাসে রাশিয়া সফর করেছিলেন শি জিনপিং। সফরের অংশ হিসেবে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন। রয়েছে ফটো প্রদর্শনী, পরিদর্শন, সংবর্ধনা অনুষ্ঠান এবং অনানুষ্ঠানিক চা আড্ডার কর্মসূচিও। ট্রাম্পের সফরের পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সময়টা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর কূটনৈতিক বার্তাও বেশ স্পষ্ট। পুতিনের এই 2 দিনের সফরকে চীন রাশিয়া তাদের সবসময়ের অংশীদারত্বের প্রমাণ হিসেবে তুলে ধরছে। গত সপ্তাহে চীনে ট্রাম্পের সফর ছিল রাজকীয় আর প্রদর্শনীতে ভরপুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সফরের মাত্র কয়েকদিনের মাথায় চীনের পুরনো বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আতিথ্য দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহত্তর বাণিজ্য চুক্তি এবং ইরান ও তাইওয়ানের বিষয়ে ফলাও করে বললেও যুক্তরাষ্ট্র ও চীনের বিতর্কিত ইস্যুগুলোতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি, বরং খালি হাতেই ফিরতে হয়েছে ট্রাম্পকে। কিন্তু পুতিনের সফরে রাশিয়া চীন সম্পর্ক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে বেইজিং এখন এমন এক কূটনৈতিক অবস্থানে পৌঁছেছে যেখানে তারা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সমানতালে সম্পর্ক বজায় রাখতে পারছে। ট্রাম্প ও পুতিনকে পরপর স্বাগত জানানো সেই সক্ষমতারই ইঙ্গিত। বেইজিং এমন এক সময়ে নিজেকে বৈশ্বিক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে তুলে ধরতে চাইছে, যখন বিশ্ব বাণিজ্য উত্তেজনা, যুদ্ধ ও জ্বালানি সংকটে কাঁপছে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এ সফরে অর্থনৈতিক সহযোগিতা, ব্যবসা বাণিজ্য এবং সামরিক প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হলেও এই সফর পুতিনের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। চীন কম দামে রাশিয়ার জ্বালানি পেতে আগ্রহী, অন্যদিকে রাশিয়া নির্ভর করছে চীনা প্রযুক্তির ওপর। পাশাপাশি ইউক্রেন যুদ্ধে পুতিনের চীনের সমর্থন বেশি প্রয়োজন। ইরান যুদ্ধ, জ্বালানি সংকট ও ইউক্রেন পরিস্থিতি এই সফরের আলোচনায় প্রভাব ফেলতে পারে। তবে চীন রাশিয়ার ওপর কোনো চাপ সৃষ্টি করবে না বলেই ধারণা করা হচ্ছে। এই সফর থেকে বড় কোনো সিদ্ধান্ত না এলেও একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে চীন। বিশ্লেষকদের মতে ট্রাম্প যেমন কিছু পাওয়ার আশায় বেইজিংয়ে গিয়েছিলেন, পুতিনও ঠিক সেজন্যই গিয়েছেন। হয়তো ট্রাম্পের চেয়ে পুতিনের সফলতা বেশি, তবে সব কার্ডই এখন চীনের হাতে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢাকাকে নিরাপদ রাখতে অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা হবে না বললেন ডিএমপি কমিশনার। বেইজিংয়ে রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক, বাণিজ্য, গবেষণা সহ একাধিক চুক্তি স্বাক্ষর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।